প্রো অ্যাপোপ্টোটিকের যে অ্যাক্টিভিটি সেটা শো করবে। ব্যাক সে প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনকে স্টিমুলেশন দেবে, তখন তারা আপহোল্ড করবে, মানে তারা অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনকে ডাউন করে দিয়ে প্রো অ্যাপোপ্টোটিকের যে অ্যাক্টিভিটি সেটা শো করবে। তার মানে কি BCL2, BCL, XL এবং MCL এরা হচ্ছে আপনার অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, এরা তখন ডাউন রেগুলেশনে চলে যাবে এবং আপ রেগুলেশনে কে যাবে, ব্যাক্স এবং ব্যাক প্রোটিন, তারা অ্যাপোপ্টোসিসে হেল্প করবে। এখন ব্যাক্স এবং ব্যাক প্রোটিন এরা কি করবে, আমাদের যে মাইটোকন্ড্রিয়া আমরা জানি কি আউটার মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে, ইনার মেমব্রেনে ক্রিস্টি ফর্মেশন হয়। এখন এই যে প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন তারা গিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ার গায়ে একটা পোর ক্রিয়েট করবে, একটা ছিদ্র ক্রিয়েট করবে, একটা ছিদ্র করে ফেলবে। তখন আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা এনজাইম আছে সাইটোক্রোম সি, এই সাইটোক্রোম সি সে পোর দিয়ে বাইরে বের হয়ে আসবে। সাইটোক্রোম সি সে পোর দিয়ে, এই যে মাইটোকন্ড্রিয়ার গায়ে আপনার পোর তৈরি হচ্ছে, এই পোর দিয়ে সাইটোক্রোম সি সেলের আপনার ভেতরে, দ্যাট মিনস সাইটোপ্লাজমে এসে পড়তেছে। যখন এই সাইটোক্রোম সি আপনার সাইটোপ্লাজমের মধ্যে এসে পড়বে, এই সাইটোক্রোম সির একটা ফাংশন হচ্ছে ক্যাসপেজ সিস্টেম। ক্যাসপেজটা হচ্ছে একটা, ক্যাসপেজ জিনিসটা কি, ক্যাসপেজ জিনিসটা হচ্ছে একটা অ্যাপোপ্টোটিকের একটা অ্যাপোপ্টোসিসের একটা স্পেসিফিক একটা প্রোটিন, স্পেসিফিক একটা এনজাইম, যেটা পরবর্তীতে আমাদের সাইটোস্কেলেটন যেটা আমাদের আছে এবং নিউক্লিয়াস যে আমাদের আছে, এই নিউক্লিয়াস এবং সাইটোস্কেলেটনকে ফ্র্যাগমেন্ট করে ফেলে। তার মানে সাইটোক্রোম সি যখন মাইটোকন্ড্রিয়া থেকে আপনার সাইটোপ্লাজমে বের হয়ে আসবে, তখন এটা ক্যাসপেজ সিস্টেম, ওই যে একটু আগে বলে আসলাম ক্যাসপেজ সিস্টেম কি করে, সে ক্যাসপেজ সিস্টেমকে অ্যাক্টিভেশন করবে, ক্যাসপেজ সিস্টেমকে অ্যাক্টিভেশন করবে। আর ক্যাসপেজ সিস্টেমকে যখন অ্যাক্টিভেশন করবে তখন সেটা দুইটা এনজাইম ক্রিয়েট করবে, একটা হচ্ছে আপনার এন্ডোনিউক্লিয়াস এনজাইম, একটা হচ্ছে ট্রান্সগ্লুটামেজ এনজাইম। এন্ডোনিউক্লিয়াস এনজাইম সেটা ডিএনএকে, আমাদের যে নিউক্লিয়াসের ডিএনএকে ফ্র্যাগমেন্ট আকারে ভাগ করে ফেলবে, সেটাকে আমরা বলি ক্যারিওহেক্সিস, যেটা একটু আগে পরে আসছে আমরা, ক্যারিওহেক্সিস ফ্র্যাগমেন্ট আকারে ভাগ করে ফেলবে। আরেকটা আমাদের সেলের চারদিকে যে সাইটোস্কেলেটন আমাদের আছে, সেই সাইটোস্কেলেটনকে ব্রেকডাউন করবে, সাইটোস্কেলেটনকে ব্রেকডাউন করবে, এন্ডোনিউক্লিয়াস এবং ব্রেকডাউন অফ সাইটোস্কেলেটন, এই দুইটাকে ব্রেকডাউন করবে। তো ব্রেকডাউন যখন করবে, দেখেন এখানে কিন্তু নিউক্লিয়াসটা লাইসিস হয় নাই, দ্যাট মিনস ক্যারিওলাইসিস হয় নাই, একদম ডিসসলিউশন হয়ে যায় নাই, সেটা কি ফ্র্যাগমেন্ট আকারে ভাগ হয়ে গেছে, যেটা আমরা একটু আগেই পরে আসছিলাম যে পিকনোসিসে আপনার নেক্রোসিসে আপনার পিকনোসিসও হবে, ক্যারিওহেক্সিসও হবে, ক্যারিওলাইসিসও হবে, কিন্তু অ্যাপোপ্টোসিসে সেখানকার ভিতরে একটা হবে না, সেটা হচ্ছে ক্যারিওলাইসিস। এই যে নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্ট আকারে ভাগ হয়ে যাচ্ছে ফ্র্যাগমেন্টে, কিন্তু ক্যারিওলাইসিস এখানে হয় নাই। তার মানে এমসিকিউ আসলে ক্যারিওলাইসিস আপনারা অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে ফলস দিবেন। তো যখন নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, সাইটোস্কেলেটন যেটা প্রোটিনগুলো আছে সেগুলো যখন আপনার ব্রেকডাউন হচ্ছে, তখন দেখেন এই যে একটা ভেসিকলের মতো ফরমেশন হয়েছে, এই ভেসিকলটার নাম হচ্ছে আপনার অ্যাপোপ্টোটিক বডি। এই অ্যাপোপ্টোটিক বডিতে নিউক্লিয়াসের যে ফ্র্যাগমেন্ট, সে ফ্র্যাগমেন্টও থাকবে, সেখানে মাইটোকন্ড্রিয়ার পার্টও থাকবে, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে, সেখানে আপনার ছোটো ছোটো সাইটোপ্লাজমিক ভেসিকল বা ভ্যাকিউলও থাকবে। তার মানে কি নেক্রোসিসে যখন আমরা দেখছি তখন কিন্তু সেলের ভেতরে যখন আপনার নেক্রোসিস হয় তখন যে ড্যামেজগুলো হয় তখন কিন্তু এই সকল অর্গানেলগুলো সেগুলোর থাকে না, নিউক্লিয়াসও থাকে না, মাইটোকন্ড্রিয়াও থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে না, কোনো কিছুই থাকে না, সেগুলো একদম ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যখন অ্যাপোপ্টোসিস হয় তখন সেল মেমব্রেনটাও কিন্তু এখানে ইনট্যাক্ট থাকতেছে, সেল মেমব্রেন, এই যে দেখেন এটা হচ্ছে সেল মেমব্রেন, সেল মেমব্রেনও সেখানে ইনট্যাক্ট থাকতেছে, সাইটোস্কেলেটন ব্রেকডাউন হয়ে সেল মেমব্রেনটা কিন্তু আপনার শেপটা কিন্তু এখানে মেনটেন থাকতেছে। সেল মেমব্রেনের যে শেপটা ফসফোলিপিড বা সাইটোস্কেলেটন মিলে আমাদের সেলের যে শেপটা মেনটেন করে সেটা ইনট্যাক্ট থাকবে, সেটা শুধুমাত্র একটু ড্যামেজ করবে। যেমন সাইটোস্কেলেটন যেমন বললাম যে ট্রান্সগ্লুটামেজ সাইটোস্কেলেটনের ভিতরে একটা ডিফর্মিটি ক্রিয়েট করবে। এই ডিফর্মিটি ক্রিয়েট মানে এই না যে সাইটোস্কেলেটন একদম ব্রেকডাউন হয়ে একদম ড্যামেজ হয়ে গেছে, সেটা একদম ড্যামেজ করে ফেলবে না, সেল মেমব্রেনের একটা পার্টকে সে ইনট্যাক্ট রাখবে, যার জন্য অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে সেলের ভেতরের যে অর্গানেলগুলো সেগুলো বাইরে বের হয়ে যাবে না। তার মানে কি এখানে সেল মেমব্রেনটা ইনট্যাক্ট আছে, প্রতিটা ভেতরে সেলের অর্গানেলগুলোও এখানে ইনট্যাক্ট অবস্থায় থাকে, সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোটিক বডি। এই অ্যাপোপ্টোটিক বডি যখন এই বাইরের প্লাজমা মেমব্রেন যেটা আছে সেটা সেখানে একটা ব্লেবিং ক্রিয়েট করে, সাইটোপ্লাজমিক একটা ব্লেব ক্রিয়েট করে যখন অ্যাপোপ্টোটিক বডি হিসেবে বের হয়ে যায়, দ্যাট মিনস অ্যাপোপ্টোটিক বডি হিসেবে যখন বের হয়ে যায় তখন আমাদের ফ্যাগোসাইটিক যে সেলগুলো আমাদের আছে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এগুলো আসে, এগুলো এসে সে ওই অ্যাপোপ্টোটিক বডিটাকে করে ফেলে, ডাইজেশন করে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে ফেলে, অ্যাপোপ্টোটিক বডিকে সে এই যে ফ্যাগোসাইটোসিস করে ফেলে। তো এটা আমাদের বললাম আমরা মাইটোকন্ড্রিয়াল বা ইন্ট্রিনসিক পাথওয়ে। এখন আরেকটা পাথওয়ে তো আমাদের আছে, সেটা হচ্ছে
এক্সট্রিনসিক বা ডেথ রিসেপ্টর পাথওয়ে। যখন একটা সেলের গ্রোথ সিগন্যাল কমে যায় বা যখন একটা সেলের সার্ভাইভাল এজেন্টগুলো সেগুলো ডেমিনিস্ট হয়ে যায়, তখন সে সেলটা অবশ্যই ডেস্ট্রয় হবে। তখন কি হয়, আমাদের সেল মেমব্রেনের গায়ে কিছু ডেথ রিসেপ্টর আছে, এই ডেথ রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়। ডেথ রিসেপ্টর যেমন আমাদের টিউমার নেক্রোটিক ফ্যাক্টর রিসেপ্টর একটা আছে সেল মেমব্রেনের গায়ে, সেটা অ্যাক্টিভেশন হয়। সেটা যখন অ্যাক্টিভেশন হয় তখন কিছু লাইগেন্ড আছে, যেমন ফাস্ট লাইগেন্ড। এই ফাস্ট লাইগেন্ড এসে আমাদের সেল মেমব্রেনের এই ডেথ রিসেপ্টরের সাথে ইন্টারাকশন করার মাধ্যমে সেটা পরবর্তীতে সেম একইভাবে আপনার ক্যাসপেস সিস্টেমকে অ্যাক্টিভেট করে। তার মানে কি, এখানে মাইটোকন্ড্রিয়ার কোনো ফাংশন হচ্ছে না, এখানে আপনার প্রো অ্যাপোপ্টোটিক অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনেরও কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না। এখানে সরাসরি আপনার ফার্স্ট লাইগেন্ড এবং টিএনএফ যে আলফা রিসেপ্টরটা আমাদের আছে ডেথ রিসেপ্টর, সেটার সাথে ইন্টারাকশনের মাধ্যমে ক্যাসপেস সিস্টেমটা অ্যাক্টিভেট হচ্ছে। ক্যাসপেস সিস্টেমটা অ্যাক্টিভেট হওয়ার মাধ্যমে সেটা ওই বাকি সিস্টেমগুলো একইভাবে আপনার এন্ডোনিউক্লিয়াস ট্রান্সগ্লুটামেনেসের মাধ্যমে নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেশন সাইটোস্কেলেটনটাকে একটু ফ্র্যাগমেন্ট করে দিচ্ছে, সেভাবে আপনার অ্যাপোপ্টোটিক বডি ক্রিয়েট করতেছে। সেই অ্যাপোপ্টোটিক বডি পরবর্তীতে ফ্যাগোসাইটোসিস হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ের দুইটা মেকানিজম। এখান থেকে আপনাদের কোশ্চেন আসে যে আপনার এই এক্সট্রিনসিক পাথওয়ের জন্য কি কি রিসেপ্টর কাজ করে, এক্সট্রিনসিক পাথওয়ের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, যেমন ফার্স্ট লাইগ্যান্ড আমরা বললাম, টিএনএফ রিসেপ্টর আলফা এটা বললাম। ঠিক সেরকমই আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে নিচের কোনগুলো আপনার প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন, কোনগুলো অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, বা ইন্ট্রিনসিক পাথওয়েতে কারা কারা হেল্প করতেছে। মনে করেন কোশ্চেন আসছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ইন্ট্রিনসিক পাথওয়ে। হ্যাঁ, এখানে আপনার দিয়ে দিচ্ছে হচ্ছে BCL2, BCL2, তারপর BCLXL, MCL। এরা তো অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, এরা তো আপনার এখানে হেল্প করবে না ইন্ট্রিনসিক পাথওয়েতে, সেক্ষেত্রে সেগুলো ফলস হবে। সেখানে আপনার দেওয়া থাকতে পারে যে ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার ফার্স্ট লাইগ্যান্ড, টিএনএ রিসেপ্টর এইগুলো আপনার অপশনে থাকতে পারে, সেগুলো ফলস হবে। তো এইগুলো আমাদের মাইটোকন্ড্রিয়াল এবং ডেথ রিসেপ্টর যে দুইটা পাথওয়ে আছে আমাদের অ্যাপোপ্টোসিসের, সেটা শেষ হয়ে গেল এখানে। এখন আপনারা দেখেন আপনাদের শীটের পেজ 22 নং পেজে দেওয়া আছে, দেখেন একদম নিচের দিকে মরফোলজি অফ অ্যাপোপ্টোটিক সেল। এটা ইনফিনিটি স্টার এবং এখান থেকে আপনার ইউজুয়ালি প্রতিবারই কোশ্চেন আসে, MCQ বা SB হিসেবে প্রতিবারই একবার পরপরই বা প্রতিবার এখান থেকে কোশ্চেন আসে। যেমন আপনার 2000 এই যে রিসেন্টলি যে আপনার FCPS কোশ্চেন আসলো, এখানে আপনার আসে দেখেন, এখানে দ্বিতীয় অপশনে কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে সেল শ্রিঙ্কেজ, দ্বিতীয় আছে আপনার ক্রোমাটিন কনডেনসেশন, এর পাশে লেখা আছে দেখেন মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। এটা আপনার SB আসছিল যে অ্যাপোপ্টোসিসের মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার কোনটা, ক্রোমাটিন কনডেনসেশন। এটা কিন্তু নেক্রোসিসে হয়, বাট অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে এটা মোস্ট কনডেন্সড হয় এবং মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাপোপ্টোসিস হচ্ছে এটা আপনার এবার FCPS SB আসছিল। তো প্রথমে কি দেওয়া আছে, সেল শ্রিঙ্কেজ। আমরা জানি কি নেক্রোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন হয়, তো ইনফ্লামেশনের জন্য আমাদের সেলুলার সোয়েলিং হয়, বাট অ্যাপোপ্টোসিসে কোনো ইনফ্লামেশন হয় না, কোনো সেলুলার সোয়েলিং হয় না, এখানে উল্টারও সেলুলার শ্রিঙ্কেজ হয়। তারপরে দেওয়া আছে দেখেন আপনাদের কনভলিউশন অফ সেল সার্ফেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রোটিউবারেন্স। একটু আগে আমরা যেটা বলে আসছি, এই যে দেখেন সাইটোপ্লাজমিক ব্লেব যে তৈরি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেনকে বাইরের দিকে বের করে দিচ্ছে সাইটোপ্লাজমিক ব্লেব হয়ে, এটাই হচ্ছে আপনার অ্যাপোপ্টোসিসের একটা ফিচার। এটা আপনাদের MCQতে থাকে। তারপর আপনার দেওয়া আছে ফ্যাগোসাইটোসিস, যখন অ্যাপোপ্টোটিক বডি বাইরে বের হয়ে আসবে তখন সেটা ফ্যাগোসাইটোসিস হয়ে যাবে। এখন আপনারা পেজ নং 22 যেমন দেওয়া আছে আপনার কজ অফ অ্যাপোপ্টোসিস, এখানে আপনার 1 স্টার দিয়ে পড়ে ফেলবেন, এখান থেকে খুব একটা কোশ্চেন হয় না, একবার শুধু আপনারা রিডিং দিবেন এখান থেকে। তারপর দেখেন পেজ নং 24, এটার একদম নিচে যে নেক্রোসিস ভার্সেস অ্যাপোপ্টোসিস দেওয়া আছে, নেক্রোসিস ভার্সেস অ্যাপোপ্টোসিস। এই যেখানে দেখেন একইভাবে মেকানিজমটা হয়েছে আপনার, এই যে P53 রেসপন্স হয়েছে সেখানে, তারপর ব্যাকস এই প্রোটিনগুলো অ্যাক্টিভেশন হচ্ছে, দেন মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম C অ্যাক্টিভেট হচ্ছে, দেন ক্যাসপেস সিস্টেমকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে অ্যাপোপ্টোসিস হচ্ছে। ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাপোপ্টোসিস। এক্সাম্পলগুলো আপনাদের শীট থেকে একবার রিডিং দিয়ে ফেলবেন আপনারা।
তো এখানে দেখেন নেক্রোসিস ভার্সেস অ্যাপোপ্টোসিসের প্রথম কি যে আমরা কজ দেওয়া আছে প্যাথোলজিক্যাল ইনভেরিয়েবলি, মানে নেক্রোসিস সবসময় প্যাথোলজিক্যাল, বাট অ্যাপোপ্টোসিস একটু আগে আমরা বলে আসছি যে অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। তারপর আছে প্যাথোজেনেসিস, এখানে ওই যে আমরা বলে আসছি যে রিভার্সিবল যে সেল ইনজুরি আমরা ক্রাইটেরিয়াগুলো পড়ছিলাম যে এটিপি ডিপ্লেশন হয়, দেন আমরা মেমব্রেন ইনজুরি হয়, ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়, সেটার মাধ্যমে পরবর্তীতে যখন ইরিভার্সিবল পর্যায়ে পৌঁছায় তখন সেটাকে আমরা নিক্রোসিস বলি। বাট অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে কিন্তু সেরকম না। অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে স্পেসিফিক প্রোটিন ওই ক্যাসপেস এনজাইম অ্যাক্টিভেশন না হলে অ্যাপোপ্টোসিস হবে না। তার মানে এন্ডোনিউক্লিয়াস এবং জিন অ্যাক্টিভেশন ছাড়া অ্যাপোপ্টোসিস হবে না, এটার স্পেশাল প্রিকুলারিটি। তারপর 3 নম্বরে দেখবেন দেওয়া আছে ডিএনএ ব্রেকডাউন। নেক্রোসিসে ডিএনএ একদম ক্যারিওলাইসিস হয়ে যায়, আমরা প্রথমে পড়ে আসছি, বাট অ্যাপোপ্টোসিসে কিন্তু ক্যারিওলাইসিস হয় না, এখানে ক্যারিওহেক্সিস হয়, একটা ফ্র্যাগমেন্ট ছোটো ছোটো ফ্র্যাগমেন্টে ভাগ হয়, সেটা পরবর্তীতে অ্যাপোপ্টোটিক বডি হিসেবে বাইরে বের হয়ে আসে। তারপরে 4 নম্বরে দেওয়া আছে সেল সাইজ। নেক্রোসিসে আমরা আগেই বলে আসছি এখানে আপনার প্রচুর পরিমাণে ওয়াটার সেলের ভিতরে যায়, সেলের ভিতরে গিয়ে সেলুলার সোয়েলিং করে ফেলে, বাট অ্যাপোপ্টোসিসে কিন্তু সেলুলার সোয়েলিং হয় না, এখানে সেল শ্রিঙ্কেজ হয়। 5 নম্বরে দেওয়া আছে নিউক্লিয়াসে দেওয়া আছে পিকনোসিস, ক্যারিওহেক্সিস এবং ক্যারিওলাইসিস, 3টাই ঘটতেছে আপনার নেক্রোসিসে, বাট অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে 2টা ঘটতেছে, পিকনোসিস এবং আপনার ক্যারিওহেক্সিস। 6 দেওয়া আছে আপনার প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এখানে আমরা জানি নেক্রোসিসে কি হয়, প্লাজমা মেমব্রেন ড্যামেজ হয়ে যায়, প্লাজমা মেমব্রেন একদম আপনার র্যাপচার হয়ে যায় নেক্রোসিসের ক্ষেত্রে, বাট অ্যাপোপ্টোসিসে কিন্তু প্লাজমা মেমব্রেন কিন্তু ইনট্যাক্ট থাকে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। 7 নম্বরে দেওয়া আছে সেলুলার কন্টেন্ট। সেলুলার কন্টেন্ট নেক্রোসিসে আমরা পড়ে আসছি কি এনজাইমেটিক ডাইজেশন হয় লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসে, যদি এখানে শুধু এনজাইমেটিক ডাইজেশনই বলে দিচ্ছে, তা এটা ছাড়াও অনেক কিছু হয়, স্ট্রাকচারাল প্রোটিনের ডিনেচারেশন হয়, এনজাইমেটিক ডাইজেশনও হয়। অ্যাপোপ্টোসিসে সেলুলার কন্টেন্টগুলো ইনট্যাক্ট থাকে, যেটা একটু আগে আমরা বলে আসছি, ভেতরের মাইটোকন্ড্রিয়া, ভেতরের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর ভেতরের রাইবোজোম, এগুলো কিন্তু ইনট্যাক্ট থাকে, ডিএনএরও একটা পার্ট কিন্তু এখানে ইনট্যাক্ট অবস্থায় থাকে। 8 নম্বরে দেওয়া আছে অ্যাডজাসেন্ট ইনফ্লামেশন। নেক্রোসিসে ইনফ্লামেশন হয়, অ্যাপোপ্টোসিসে ইনফ্লামেশন হয় না, এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউ আসে অনেক। এখন আপনারা আপনাদের 27 নং পেজ বের করবেন, এখানে দেওয়া আছে নেক্রোপ্টোসিস। দেখেন নেক্রোপ্টোসিস নাম দেখি আপনার, এই নামটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে ফেলি তাহলে নেক্রোসিস প্লাস অ্যাপোপ্টোসিস, মানে নেক্রোপ্টোসিসের মধ্যে নেক্রোসিস আছে, অ্যাপোপ্টোসিস আছে, এটা কিভাবে সম্ভব? দেখেন এই নেক্রোপ্টোসিসকে যখন আমরা মরফোলজিক্যালি দেখি, যখন আমরা দেখব তখন দেখব এখানে নেক্রোসিস আছে, নেক্রোসিসের ফিচার পাবো, বাট যখন আমরা এর মেকানিজম অফ অ্যাকশন মানে কিভাবে নেক্রোপ্টোসিসটা হচ্ছে সেদিকে তাকাবো তখন দেখবো যেটা অ্যাপোপ্টোসিস যেভাবে হয়েছে ঠিক ওইভাবে হয়েছে, কিন্তু সেটা ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট। অ্যাপোপ্টোসিস যেরকম ক্যাসপেস এনজাইম দ্বারা হচ্ছে, ক্যাসপেস প্রোটিন দ্বারা হচ্ছে, নেক্রোপ্টোসিস ক্যাসপেস এনজাইম বা ক্যাসপেস প্রোটিন দ্বারা হচ্ছে না, এখানে আরেকটা প্রোটিন সেটা অ্যাক্টিভেট হচ্ছে, RIP1 এবং RIP3 প্রোটিন। তাহলে নেক্রোপ্টোসিসের ক্ষেত্রে যদি আপনার স্টেমে থাকে যে ক্যাসপেস ডিপেন্ডেন্ট, সেটা আপনারা ফলস দিবেন, সেখানে ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট থাকলে ট্রু দিবেন। তাহলে মরফোলজিক্যালি নেক্রোপ্টোসিসটা আপনার নেক্রোসিসের মতো, কিন্তু মেকানিক্যালি বা মেকানিজম অফ অ্যাকশন বা এটার যে প্যাথোজেনেসিস যেভাবে হচ্ছে সেটা আবার অ্যাপোপ্টোসিসের মতো, এটা আপনারা খেয়াল রাখবেন এমসিকিউ দেখানোর সময়। এখন নেক্রোপ্টোসিসে 27 নং পেজে দেখবেন দেওয়া আছে নেক্রোপ্টোসিসে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আপনারা 1 স্টার দিয়ে পড়ে ফেলবেন, এর বাইরে এখান থেকে তেমন কিছু লাগবে না। পেজ নং 29 দেখেন আপনাদের শিটে অটোফেগি আছে। অটোফেগি কি আপনারা জানেন, আমাদের সেলফ ডাইজেশন, লাইসোজোম নিজে নিজে আমাদের সেলটাকে ডাইজেশন করে ফেলে, সেটা হচ্ছে অটোফেগি। এই অটোফেগির জন্য বিভিন্ন ডিজিজ হয় আমাদের, সেই ডিজিজগুলো আপনার এমসিকিউ মাঝে মাঝে আসে, খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে। এটা আপনারা দেখবেন পেজ নং 30 দেখেন রোল ইন হিউম্যান ডিজিজ। এই অটোফেগির জন্য কোন কোন হিউম্যান ডিজিজগুলো হয় সেগুলো 1 স্টার দিয়ে একটু পড়ে ফেলবেন আপনারা। এখন পেজ নং 31 দেখেন, এখানে দেওয়া আছে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন মানে সেলের ভিতরে যে কোনো কিছু অ্যাকুমুলেশন হলে সেটাকে আমরা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন বলবো। সেখানে নর্মাল কনস্টিটিউয়েন্ট যেগুলো আমাদের আছে লিপিড, প্রোটিন বা আদার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অ্যাকুমুলেশন হতে পারে, বা অ্যাবনর্মাল কিছু সেগুলো অ্যাকুমুলেশন হতে পারে। তো এটাকে বলি আমরা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। দেখেন এখানে প্রথমে দেওয়া আছে 31 নং পেজে একদম উপরে টাইপস দেওয়া আছে, 3টা ক্যাটাগরি আছে। নর্মাল যে সেলুলার কনস্টিটিউয়েন্টগুলো সেগুলো যদি জমা হয় সেগুলো জমা হতে পারে,
অ্যাবনর্মাল সাবস্টেন্সও জমা হতে পারে, কিছু এক্সোজেনাস কিছু এন্ডোজেনাস। এন্ডোজেনাস মানে বডি সিনথেসিস করে যদি সেলের ভিতরে জমা করে সেটা এন্ডোজেনাস। এক্সোজেনাস বাইরে থেকে যে আমরা যেগুলো এসে জমা হচ্ছে সেলের ভিতরে সেগুলো হচ্ছে এক্সোজেনাস। তারপর আছে 3 নম্বর আছে পিগমেন্ট। তারপর আপনারা আপনাদের শিটের 32 নং পেজ দেখবেন ফ্যাটি চেঞ্জ ইন লিভার। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, এটা আপনারা শুধু স্পেসিফিক কিছু জিনিস পড়বেন এখানে। দেখবেন প্রথমে দেখা যাচ্ছে অর্গান ইনভলভ, ফ্যাটি চেঞ্জ কোন কোন অর্গানে হয়। যদি এসবি আসে ফ্যাটি চেঞ্জ কোন অর্গানে সবচেয়ে বেশি হয়, তাহলে আপনারা প্রথমেই এসবি হিসেবে দেখাবেন লিভার। লিভারে ফ্যাটি চেঞ্জ মোস্টলি হয়। তাছাড়াও ফ্যাটি চেঞ্জ আর অনেক জায়গায় হতে পারে, দেখবেন আপনারা দেওয়া আছে হার্ট, মাসেল, কিডনি এই সকল জায়গায়ও ফ্যাটি চেঞ্জ হয়। যদি এরকম থাকে যে লিভার ইজ দ্য অনলি অর্গান হোয়ার ফ্যাটি চেঞ্জ অকার্স, তাহলে আপনারা সেটা কিন্তু এমসিকিউ হিসেবে ফলস দিবেন, কারণ লিভার ছাড়াও হার্ট, মাসেল, কিডনি এখানেও ফ্যাটি চেঞ্জ হতে পারে। তারপর ফ্যাটি চেঞ্জ অফ লিভার ইন লিভারে কিছু কজ আছে, দেখেন 32 নং পেজের মাঝামাঝিতে কিছু কজ দেওয়া আছে। এই কজের ভিতরে আপনার টক্সিন এবং ড্রাগ, এখানে দেখবেন অ্যালকোহল, কার্বন টেট্রাক্লোরাইড, ব্যাকটেরিয়াল টক্সিনের ডিপথেরিয়া দেওয়া আছে। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে যে ডিপথেরিয়াটা ফ্যাটি চেঞ্জের জন্য রেসপন্সিবল থাকে, এসবি হিসেবে এটা আসতে পারে, এটা আপনারা এখানে দাগিয়ে ফেলেন। এবং 8 নং কজের 8 নং যে লাইনটা মানে 8 নং যে স্টেমটা, সেখানে দেখেন আপনার ভাইরাল ইনফেকশন দেওয়া আছে, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস এবং এইচআইভি ভাইরাস। এরা কিন্তু আপনার ফ্যাটি চেঞ্জ অফ লিভার করে। তাহলে এখান থেকে জাস্ট এতটুকুই পড়বেন এবং কজটাকে 1 স্টার দিয়ে আপনারা পড়ে ফেলবেন, বাকিগুলো তেমন লাগবে না এগুলো আমাদের। এখন কোশ্চেন নং আপনারা পেজ নং 35 দেখেন, এখানে পিগমেন্ট আছে কিছু। একটু আগে আমরা বলে আসছি পিগমেন্ট কিছু আছে এক্সোজেনাস পিগমেন্ট, বাইরে থেকে আসে, কিছু আছে এন্ডোজেনাস পিগমেন্ট, আমাদের বডির মাধ্যমে সিনথেসিস হয়ে সেলের ভিতরে অ্যাকুমুলেশন হয়, সেগুলো হচ্ছে এন্ডোজেনাস পিগমেন্ট। দেখেন এখানে এন্ডোজেনাস পিগমেন্ট এবং এক্সোজেনাস পিগমেন্ট একদম প্রথমেই দুইটা এ বি দিয়ে দেওয়া আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এটাকে আপনারা 1 স্টার দিয়ে লিখে রাখেন। এন্ডোজেনাস পিগমেন্ট আছে মেলানিন, হিমোসিডারিন, হেমাটিন, বিলিরুবিন, লাইপোফুসিন। এবং এক্সোজেনাস পিগমেন্ট লাইপোক্রোম, লেড, সিলভার, আয়রন বা বিভিন্ন মেটাল, সেগুলো এক্সোজেনাস পিগমেন্ট। এখন আপনাদের পেজ নং 36 বের করেন। ফ্রি রেডিক্যাল আমাদের জন্য ইনফিনিটি স্টার, প্রতিবারই এখান থেকে আপনাদের কোশ্চেন আসে, ফ্রি রেডিক্যাল থেকে আমরা কি কি পড়বো সেটা আগে দেখে নেই। দেখেন ফ্রি রেডিক্যাল থেকে আমরা পড়বো ফ্রি রেডিক্যালের সোর্স, ফ্রি রেডিক্যাল কোন কোন সোর্স থেকে আসতেছে, ফ্রি রেডিক্যালের এক্সাম্পল, ফ্রি রেডিক্যালের মেকানিজম অফ অ্যাকশন, ফ্রি রেডিক্যাল কোন কোন এনজাইম এবং কোন কোন অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে ফ্রি রেডিক্যালগুলো ডিস্ট্রয় হয়ে যায়, এগুলো আমরা পড়বো ফ্রি রেডিক্যাল থেকে। তো প্রথমেই আমরা আসি ফ্রি রেডিক্যাল জিনিসটা কি। দেখেন ফ্রি রেডিক্যাল কেমিস্ট্রিতে আপনারা পড়ে আসছেন হয়তো, ফ্রি রেডিক্যালে দেখবেন একটা ডেফিনেশন আছে যে কোনো একটা মলিকিউলের আউটার শেল বা আউটার অরবিটে যদি একটা আপনার ফ্রি ইলেকট্রন থাকে, একটা যদি ফ্রি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল। এখন এই ফ্রি রেডিক্যালগুলো কোন কোন সোর্স থেকে আসতে পারে এটা আপনারা দেখেন আপনাদের পেজের শিটের 36 নং পেজে দেখবেন দেওয়া আছে, মাঝামাঝিতে দেওয়া আছে সোর্স অর কজেস অফ জেনারেশন অফ ফ্রি রেডিক্যাল। প্রথমে কি দেওয়া আছে আপনাদের, রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন ডিউরিং নর্মাল মেটাবলিক প্রসেস। আমাদের যে নর্মাল মেটাবলিজম হয় কন্টিনিউয়াসলি, এই নর্মাল মেটাবলিজমের মাধ্যমেও ফ্রি রেডিক্যাল তৈরি হয়, রিডিউসড অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই যে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন, যে জারণ বিজারণ বিক্রিয়া প্রতিনিয়ত আমাদের বডিতে হচ্ছে, এখানেও ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হয়। দ্বিতীয় দেওয়া আছে আপনাদের অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি, এখানে আলট্রাভায়োলেট রে এবং এক্স রে, মানে আলট্রাভায়োলেট রে এবং এক্স রে যখন আমাদের বডি অ্যাবজর্পশন করবে তখন আমাদের বডি ফ্রি রেডিক্যাল ক্রিয়েট করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এখানে আপনাদের অপশনে দেখবেন যে দেওয়া থাকবে যে সানরেতে তো